সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের বিষয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ আসলেই দ্রব্যমূল্য নিয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি, তাই ঈদের আগেই আমরা অনুষ্ঠান করছি দ্রব্যমূল্য নিয়ে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সহনীয় রাখতে কি কি উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগের প্রভাব মাঠে কতটুকু পড়বে। আর এইসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দুজনকে আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আছেন মোহাম্মদ ফয়জুর রহমান ভূঁইয়া, চেয়ারম্যান জর্জ ভূঁইয়া গ্রুপ অফ কোম্পানিজ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। আমাদের সরকারের নীতি নির্ধারক মহল থেকে এসেছেন মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব জি.এম. কাদের। আপনাকে অনুষ্ঠানে স্বাগত। চলুন দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শুরু করি। মাননীয় মন্ত্রী, গত যে কথাটা হলো কৃত্রিম সংকট, তো একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি মনে করেন যে এই যে ব্যবসাটা অতি মুনাফা বা একটা সিন্ডিকেট করা, এই প্রবণতাটা হয় কেন ব্যবসায়ীদের মধ্যে? এটা অ্যাকচুয়ালি আমাদের দেশের কালচার সবার একই রকম। আমরা মূলত দুটা ঈদ প্লাস বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্র করে বিজনেসের চিন্তা ভাবনা করি। এটা আসলে হওয়া উচিত না। ব্যবসা হলো রেগুলার একটা টেন্ডেন্সি, যা গ্রাহক এবং ক্রেতা বিক্রেতা যারা আছেন তাদের মধ্যে একটা সমন্বয়। কিন্তু আমাদের মধ্যে একটা প্রবণতা থাকার কারণে এই বিশেষ করে দুই ঈদকে কেন্দ্র করে এবং বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে আমরা মজুত করি। এটা যেমন হওয়া উচিত না। বাইরের দেশে আপনার বাইরে দেখি বিভিন্ন অনুষ্ঠানের উপলক্ষে তাদের ডিসকাউন্ট দেওয়া হয় পণ্যদ্রব্যের, কিন্তু আমাদের সেই কালচারটা করা উচিত। এবং সাথে সাথে গভর্নমেন্টের সরকারের উচিত ওই অনুষ্ঠানের ঈদ পার্বণ, বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে যেসব পণ্য দ্রব্যাদি নিত্য প্রয়োজনীয় ওগুলোর উপরে শুল্ক কিছু হ্রাস করে সহনীয় পর্যায়ে আনা এবং যারা সিন্ডিকেশন করে তাদেরকে নিয়ে একটা যৌথ আয়োজনের মাধ্যমে এটাকে রহিত করা যেতে পারে। দেখা যাচ্ছে আপনারা সময় সবচেয়ে বেশি, আপনি বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বেশি যে সাকসেসের জায়গাটা সেটা হলো সিন্ডিকেট, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। সিন্ডিকেটটা ভেঙে যাচ্ছে। ডিমের বাজার আপনি ওপেন করে দিচ্ছেন, এটা ওপেন করে দিচ্ছেন, এটার ফলে কি আপনি কোনো চাপের মধ্যে পড়ছেন? কিভাবে এটা সম্ভব হচ্ছে? অন্যরা কেন পারলো না, আপনি কেন পারছেন? একটা জিনিস আমি যেটা চেষ্টা করেছি, সিন্ডিকেশনটা একটা অন্য জিনিস। আর এটার ব্যাপারে যে বলছি, আমি বেশিরভাগ যেগুলো জিনিসের চাহিদা মানে বেশি আছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোকে আমি চেষ্টা করছি যে স্বাভাবিকভাবে যেন এই ব্যবসাটা হতে পারে। মানে রেগুলেটরি বডি হিসাবে সরকার এটা এখানে যেন কোনো একটা বাধা সৃষ্টি না করার, কোনো পরিবেশ সৃষ্টি না হয়। যেমন ডিমের কথাটা, এটা সত্যি যে আমরা যখন ডিম দেখলাম যে আমাদের দেশে মানে বার্ড ফ্লু এবং ইত্যাদি কারণে হঠাৎগুলো খামারগুলো থেকে অনেক মুরগি মারা গেল, হঠাৎ ডিমের প্রোডাকশন কমে যাওয়া শুরু করলো এবং একটা বাজারে ঘাটতির সৃষ্টি হলো। আমরা ওই ঘাটতি মেটানো, দেশীয় আমাদের উৎপাদনে হচ্ছিল না, তখন আমরা ডিমের মানে বাজারটাকে ওপেন করে দিলাম যে কোনো লোক এটা ইম্পোর্ট করতে পারবে। কতগুলো কন্ডিশন অবশ্যই দেওয়া হয়েছে, ওই কন্ডিশন মিট আপ করে ওপেন করে দেওয়া হলো। ওটার উদ্দেশ্য ছিল যে আমাদের মানে যেটা সরবরাহ যে ঘাটতি, সেটা যেন বাইরে থেকে অন্যান্য দেশ থেকে এসে এই সরবরাহটা মিট আপ করা যায়। তো এখানে আমি যেটা করেছি, আমার মনে হয় অন্যান্য বারে অন্য সময়ের চেয়ে হয়তো একটু ডিফারেন্ট। সেটা হলো যে অন্য সময় সেটা করলেও এটা বলা হতো যে আমরা একটা ডেফিনিট বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে, এই জায়গা থেকে আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, সবাইকে দেখে অনুমোদন দেওয়া হবে। এটা একটা পলিসি হতেও পারে, এটা একটা করার একটা সিস্টেম। কিন্তু আমি যেটা করেছি সেটা হলো সেরকম নয়। মোটামুটি যারা ইম্পোর্ট করার মতো যাদের ব্যবসায়িক লাইসেন্স আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো লোক আনতে পারবে। কিছু টার্মস কন্ডিশন আছে, বার্ড ফ্লু কান্ট্রি হতে পারবে না, মন্ত্রণালয়ে যেতে হবে না, কোনোখানে কিছু করতে হবে না, মানে ইউ আর ফ্রি টু ডু ইট। সো এটাতে হলো কি যে ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি হয়ে গেল, বা যারা ব্যবসা করবেন তারা জানতে পারলেন না যে আর কে এর ব্যবসায় আছে, অগন্তি। কাজে আমি ইচ্ছা করলে যে একটা মার্কেটকে কন্ট্রোল করতে গেলে তো আমাকে সবাইকে নিয়ে বসতে হবে, সবাইকে একটা মতামতে আনতে হবে। সেই পরিবেশটা তখন থাকলো না। যারা বসলেন তারা হয়তো জানলেন যে আরো 500 লোক আরেক জায়গায় থেকে অলরেডি শুরু করে দিয়েছে, কেউ অত অল্প বেশি যে যেরকম পারছে। ফলে ওই তাদের
মানে যে আর্টিফিশিয়ালি যে একটা কোনো কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার চেষ্টা, প্রাইস নিয়ন্ত্রণ, ওটা ওখানে হলো না। এই জিনিসটাই আমি মানে করার চেষ্টা করছি, সেটা হলো মার্কেট তার নিজের ফোর্সে চলবে, সরকার এটি দেখবে এবং কেউ মার্কেটকে নিয়ন্ত্রণ করতে এককভাবে কেউ মার্কেট একক বা একটা গ্রুপ যেটা কেউ নিয়ন্ত্রণ করতে না পারে সেটা আমরা নিশ্চিত করব। এখানে হলো স্কার্টিং। সেটা করা সম্ভব হয় যখন নাম্বার অফ প্লেয়ার্স ইন দ্য মার্কেট খুব কম থাকে এবং তারা যদি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিবেশ সৃষ্টি করে করতে পারে, তাহলেই এই সিন্ডিকেশন যেটা বলা হয়। কিন্তু যদি অগন্তি হয়ে যায়, মানে মার্কেটে আমরা চাচ্ছি যে মার্কেটে ক্রেতা যেমন অগন্তি থাকবে, বিক্রেতাও অগন্তি থাকবে, তাহলেই মার্কেট ফোর্স কারেক্টলি কাজ করবে, যেখানে সরবরাহটা যদি নিশ্চিত হবে এবং দামটাও একেবারে রিজনেবল দাম হবে, মানে এমন দাম হবে যেটা ক্রেতাও, আর কারণ ক্রেতার আরও 10টা জায়গায় যাওয়ার সুযোগ থাকবে এবং বিক্রেতাও সে তখন বাধ্য হবে যে ইচ্ছা করলেই সে মার্কেটকে তার ইচ্ছা মতো বাড়াতে কমাতে পারবে না। তো এই পরিবেশটা সৃষ্টি করার জন্যই আমরা সব ধরনের আমার ব্যবস্থা নিয়েছি। আমরা এরপরে লবণের জন্য একটা ব্যাপার আসলো, ইম্পোর্টের কারণ শর্টেজ, আমাদের লবণ বেশ ক্ষতিগ্রস্ত হলো বৃষ্টি হওয়ার কারণে। তো দেখা গেল যে আমাদের কিছু লবণের শর্টেজ হতে পারে, তখনও আমি এটা ওপেন করে দিয়েছিলাম এবং সেখানেও বলা হয়েছিল যে মোটামুটি কিছু লবণের ব্যবসায়ী হতে হবে, কিন্তু মোটামুটি যে কোনো লোকে আনতে পারবে সবাই, এবং এনেছে অনেকেই অনেকেই। সেইভাবে মার্কেটটাকে এই একটা কারণে আমি ওই জোটবদ্ধভাবে তারা যদি কোনো নিজস্ব মেকানিজম ক্রিয়েট করতে চায়, কোম্পানি মিলে আলাপ আলোচনা করে একটা দাম, এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা কিভাবে এই যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে ব্যবসায়ীদের সম্পর্ক, এটাকে আপনি কিভাবে দেখেন? এখন সম্পর্কটা অনেক আমরা দেখছি যে খুব চমৎকার একটা সম্পর্ক। কদিন আগে আমরা দেখতাম যে ব্যবসায়ীদের সাথে সম্পর্কটা এত মধুর ছিল না। তো সেই আপনি কি মনে, সরকারের কাছে আপনার প্রত্যাশা কি এবং এই সম্পর্কটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি প্রথমে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ স্যারের আসার পর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে গতিশীলতা আসছে এবং ব্যবসায়ীদের সাথে একটা সমন্বয় ঘটার কারণে জিনিসপত্রের দাম স্বাভাবিক পর্যায়ে আছে। তো আমাদের সবার একটা টেন্ডেন্সি, ব্যবসায়ীদের টেন্ডেন্সি হলো আমরা যে বিজনেসে প্রফিট, অন্য বিজনেস ছেড়ে ওই বিজনেসের দিকে দাবিতে হই। এটা একটা কিন্তু আপনার নেগেটিভ সাইড, মানে আপনার একটা লস হচ্ছে, ওটা ছেড়ে দিয়ে কি আবার অন্য বিজনেস করা। এরা মনিটরিং যদি করেন, গভর্নমেন্ট সরকারের কাছে আমার এই আশা, মনিটরিংয়ের মাধ্যমে যাতে ভ্যাকেন্সি না হয়, যেমন একটা লস হচ্ছে এটাকে মনিটরিং করে কীভাবে এই সাইডের ব্যবসায়ীদেরকে টিকায় রাখা যায়, যাতে ব্যবসাটা ছেড়ে না চলে অন্য ব্যবসার মধ্যে লাভ যেখানে যায় ওখানে আবার জাম দেয়। এই কম্পিটিশনের মাধ্যমে যদি এরকম করা হয়, তাহলে এটা দুর্ভোক্তা হইতে হয় জনগণ, মানে ক্রেতাদেরকে। কাজেই এটা একটা রেগুলেটরির মাধ্যমে সরকার করতে পারেন, ব্যবস্থা নিতে পারেন, মনিটরিং করতে পারেন। রুগ্ন শিল্প যেগুলো বা যে শিল্পগুলো কম্পিটিশনে টিকতে পারছেন, তাদেরকে নার্সিং করে, উনি যেটা বলতে চাচ্ছেন যে টিকে রাখা, যেন তারা ব্যবসা বন্ধ না করে গুটে যায়, যে এরকম কিছু করার উদ্যোগ কি বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে? আমি রুগ্ন শিল্পর দিকে এখন যাবো না। ওটা উনি যেটা বলেছেন, জুয়েল যেটা বলেছে, এটা খুব একটা মূল্যবান কথা বলছে। এই জিনিসটা আমি সবসময় লক্ষ্য রাখি, সেটা হলো যে ব্যবসায়ীদেরকে আমরা অনেক সময় কিন্তু যে কোনো জায়গায় টেলিভিশন চ্যানেল খুললে অনেক সময় দেখা যায় হচ্ছে, সেটা হলো মানুষের আয় বাড়ানো, মাথাপিছু আয় বাড়াতে হবে। জীবনযাত্রার মান যখন বাড়বে, আয় বাড়বে, এগুলো জিনিসের দাম যেটা স্বাভাবিকভাবেই বাড়বে, সেগুলোকে মানুষের কিনে সহনীয় মনে করবে। কিন্তু জিনিসপত্রের দাম কমিয়ে একটা হলো বিজনেসম্যানরা মারা যাবে, 2 নম্বর হলো আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কতগুলো কমিউনিটির সঙ্গে আমরা সাইন করি যে আমরা ব্যবসায়ীদেরকে এইভাবে আর্টিফিশিয়ালি, যেমন অনেক দেশে যদি আমরা এমনভাবে সাবসিডি দিই যে ব্যবসায়ীরা নিয়ে আসছে এখন বিক্রি করছে 50 টাকায়, আমি বিক্রি করতেছি 40 টাকায় সাবসিডি দিয়ে। এবং এটা যদি এমনভাবে হয় যে ব্যবসায়ী আর 50 টাকায় বিক্রি করতে পারছে না, তখন কিন্তু এটা কিন্তু অ্যালাউড না। আমাদের WTOর রুলসও আছে যে এইভাবে ব্যবসায়ীদেরকে করা যাবে না। আমরা একটা WTOর মেম্বার হিসেবে এগুলোকে মানতে হয়, সেটা বাদ দিলাম। এমনি ব্যবসায়ীদেরকে মারলে আমাদের কোনো লাভ হয় না। আমরা যেটা করেছি, যেখানে করার চেষ্টা করছি আমাদের সরকার, বর্তমান সরকার, সেটা হলো TCBর মাধ্যমে আমরা একটা জিনিস করছি যে মার্কেটে আমরা থাকবো, প্রত্যেকটা যেগুলো এসেনশিয়াল প্রোডাক্টসের আমরা চেষ্টা করছি কিছু পার্সেন্টেজ আমরা সবসময় থাকবো, যাতে করে মার্কেটে যদি কেউ অ্যাবনর্মালি কোনো রেশনাল প্রাইসের চেয়ে বেশি দামে বিক্রি করার চেষ্টা করে বা শুরু করে, তাহলে আমরা আমরা রেশনাল প্রাইসে বিক্রি করে ওদেরকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করব। এমন আইনও আছে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। কিন্তু আইনগত ব্যবস্থার একটা অসুবিধা দেখা গেছে ইন দ্য পাস্ট, যে হঠাৎ করে আইনগত ব্যবস্থা নিতে গেলে অনেক সময় বড় ব্যবসায়ীরা অনেক সময় যদি শাই হয়ে যায়, ফিল করে যায়, শ্রিঙ্ক করে যায় ব্যবসা, তখন সাপ্লাই একটা ঘাটতি দেখা দিতে পারে। ওটাই আমরা দেখতে পারি। এই একটা জিনিস। আর একটা হলো যেটা মানুষের যদি বলে, তারপরেও অনেক লোকের কাছে এটা সহনীয় নয়, রেশনাল, এটা ঠিকই আছে, এটা হওয়া উচিত, কিন্তু আমি এটা কিনতে পারছি না, কিন্তু আমার এটা দরকার আছে। কাজে আমরা কিছুটা সোশ্যাল
মানে সেফটি নেটওয়ার্কের আওতায় কিছু কিছু মানুষকে, যেমন ফুটপাতে আমরা গাড়ি দিয়ে বিক্রি করি, আমরা চাই যে সব জায়গায় এটা বাড়িয়ে দিয়ে কিছু কিছু লোককে, মানে যারা একেবারে পুয়ার ক্লাসের লোক, রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারবে, দাঁড়িয়ে নিতে পারবে, এদের জন্য কিছু কম দামে, যতটুকু কম দামে। কিন্তু এটা আবার এমন বেশি অ্যামাউন্ট দেওয়া যাবে না যেটা নর্মালভাবে ব্যবসায়ীরা যে দামে বিক্রি করা উচিত সেই দামে তারা তখন বিক্রি করতে পারবে না। এই সিচুয়েশন আমরা তৈরি করতে পারবো না। সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীকে যেমন চাল দেওয়া হয়েছিল, এটা আগে যেমন রেশন সিস্টেম ছিল ওরকম। কিন্তু এখানে টিসিবিতে যেটা আমাদের সমস্যা হচ্ছে সেটার জন্য যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য যে হিউজ অ্যামাউন্টের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগে, কিছু গোডাউন ফেসিলিটি লাগে, কিছু প্রসেসিং ফেসিলিটি, যেমন এডিবল অয়েল যদি বটলিং করতে চাই, যদি আমি রাখতে চাই তার জন্য ট্যাঙ্ক লাগবে, যদি আমি প্রসেস করতে চাই তার জন্য রিফাইনিং লাগবে, বা আমাকে বটলিং প্ল্যান, এইসবের আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। এই সমস্ত ফ্যাসিলিটি টিসিবি এখনো আমরা চেষ্টা করছি ডেভেলপ করার জন্য। আর একটা হলো যে এর জন্য কিন্তু টিসিবি যদি র্যাশনাল প্রাইসও বিক্রি করতে চায়, মানে যে প্রাইসটা রিজনেবল, যেটা ব্যবসায়ীরা যেটাতে বিক্রি করতে পারবে, টিসিবি কিন্তু ওই প্রাইসে বিক্রি করতে গেলেও টিসিবিকে কিছু ভর্তুকি দিতে হবে, কারণ সরকারি জিনিস আর প্রাইভেট জিনিসের মধ্যে অপারেশনাল কস্ট, এটা বাস্তবতা হলো অপারেশনাল কস্ট বেশি হবে। আর এই সমস্ত জায়গায় যদি আরও কমে গরিব শ্রেণীকে দিতে হয় তার জন্য একটা ভর্তুকি দিয়ে দিতে হবে। কাজে গভর্নমেন্টকে ওই ধরনের একটা মানে বড় অঙ্কের ভর্তুকি টিসিবি চালাতে গেলে দিই। কিন্তু মার্কেট ইন্টারভেনশনের জন্য টিসিবি দরকার, টিসিবিকে আরও স্ট্রেনথেন করা দরকার। বর্তমান সরকার এই পথে যাচ্ছে, হয়তো প্রোগ্রেসটা আরও, আমি চেষ্টা করছি যতদূর তাড়াতাড়ি সম্ভব এদেরকে মার্কেটে রাখা, এই প্রাইস মেকানিজমটাকে যাতে আমরা সঠিকভাবে রাখতে পারি। তো ওই কথাটা একটা কথা মানে আমি বলতে চাই এখানে যে সহনীয় পর্যায়ে, মানে ব্যবসায়ীদেরকে মেরে সহনীয় পর্যায়ে রাখা চেয়ে আমাদের আয় বৃদ্ধির জন্য চেষ্টা করা উচিত, এবং সেটি হওয়া উচিত আমাদের লক্ষ্য। না হলে কিন্তু যেটা আমরা যতই দাবি করি বা যতই কিছু বলি, ওটা লং টার্মে আরো এটা মানে ভোক্তাদের জন্য আরো ক্ষতিকারক হতে পারে। ঈদে আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনি সরকারের কাছে বা জনগণের কাছে কি প্রত্যাশা করেন? সরকারের কাছে আমার আবেদন, যাতে গতবার রোজা ঈদের মতো এবারও সবকিছুর দাম সহনশীল থাকে, এবং বিশেষ করে এই তো কুরবানির ঈদ, এখানে মশলা জাতীয় দ্রব্য এবং তেলের উপর চাহিদা প্রচুর বাড়ে, এবং এর সাথে সাথে আমাদের পুজো আছে। এ উপলক্ষে গতবারের মতো এবার যাতে জিনিসপত্রের দাম সিন্ডিকেশন না হয় এবং আয়ত্তের মধ্যে থাকে, এই জন্য আমি স্যারের কাছে এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, শেষে আপনি যদি একটু বলেন স্পেসিফিক্যালি আপনারা ঈদকে সামনে রেখে কি কি প্ল্যানগুলো করছেন, 1 2 3 করে যদি আমাদের। আমি আগেই বলেছি প্ল্যান একটাই, যেটা সবসময় করা হয়, এখনো করা হচ্ছে। আমরা ডিমান্ড ক্যালকুলেট করছি, ঈদের জন্য এক্সট্রা কি ডিমান্ড লাগবে প্রত্যেকটা প্রোডাক্টের, কি প্রোডাক্ট আমাদের মার্কেটে ঈদের সময় ডিমান্ড বাড়বে, এবং সেই হিসাবে বাড়তি সরবরাহ আছে কিনা আমাদের দেওয়ার মতো, এবং সরবরাহে কি বিঘ্ন আছে, কোথায় কোন গ্যাপ আছে কিনা, ওগুলো আমরা দেখছি, এবং ওগুলো যদি থাকে সেটাকে যে কোনোভাবে হোক এটা কিভাবে ম্যানেজ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। কাজে আমরা আশাবাদী যতগুলো প্রোডাক্ট ঈদের সময় পূজা উপলক্ষে যেগুলোতে বেশি ডিমান্ড হবে সেগুলো সরবরাহ পরিস্থিতি এবং সেগুলো মানে ভোক্তা পর্যায়ে যাতে সঠিকভাবে পৌঁছাতে পারে সেদিকে কি করতে হবে সেটা আমরা নির্ণয় করছি এবং সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেমনটি আপনারা শুনছিলেন, মাননীয় মন্ত্রী এই অনুষ্ঠানে সুস্পষ্টভাবে আশ্বাস দিলেন যে এবার ঈদেও গত ঈদের মতো দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় থাকবে। পাশাপাশি সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত উদ্যোগ এবং পরিকল্পনা গ্রহণ করেছে সেটির কথা তিনি আলোচনা করলেন। ঈদের পরে 3 মাস পর এই অনুষ্ঠানে আবার আমরা মিলিত হব, এবং তখন আমরা দেখব যে ঈদে দ্রব্যমূল্য পরিস্থিতি মানুষের নাগালের মধ্যে কতটুকু ছিল এবং দ্রব্যমূল্য পরিস্থিতি তখনকার কি অবস্থা। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।